নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। চীনের লাদাখে ঢুকে পড়ার কথা স্বীকার করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাংবাদিক বৈঠক। এক কোপে ধূলিসাৎ সশক্ত মোদির সাফল্যের দাবি। সীমান্তে অনুপ্রবেশের রোধে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক কি তবে ফাঁকা বুলি? প্রশ্ন কূটনৈতিক মহলের। ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা কার্যত স্বীকার ভারতের বিদেশ মন্ত্রকের। লাদাখের দুই এলাকায় চীনের দখলদারির প্রতিবাদে সরব হয়ে বার্তা দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফলে মোদী সরকারের বারবার সীমান্তে অনুপ্রবেশ রোধের দাবি এক প্রকার মাঠের বাইরে চলে গেল। Counties fall in India's union territory of Ladakh. We have never accepted the illegal Chinese occupation of Indian territory in this area. Creation of new counties will neither have a bearing on India's long-standing and consistent position regarding our sovereignty over the area, nor lend legitimacy to China's illegal and forcible occupation of the same. We have lodged solid protest with the Chinese side through diplomatic channels. প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর এক শক্তিশালী ইমেজ তৈরি করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বারবার প্রমাণ করার চেষ্টা হয় প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। বারবার উরির সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটের এয়ার স্ট্রাইকের কথা তুলে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নরেন্দ্র মোদী। हम सर्जिकल स्ट्राइक की बात करते हैं तो कांग्रेस का पेट दर्द इतना बढ़ जाता है कि बस पूछिए ही मत। और जब गलती से कोई बालाकोट का नाम लेता है तो कांग्रेस दर्द के मारे उछलने लगती है, छटपटाने लगती है। গত বছরই লাদাখ গিয়ে চীনা অনুপ্রবেশের দাবি তোলেন রাহুল গান্ধী। সেই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে কটাক্ষও করেন কংগ্রেস সাংসদ। Well, if you call having Chinese troops in 4,000 square kilometers of our territory handling something well, then maybe. So I don't think Mr. Modi's handled China well at all. I think there's no reason Chinese troops should be sitting in our territory. বাংলাদেশে সনাতনী হিন্দুদের আক্রান্ত হওয়া নিয়ে গলা ফাটিয়েছে বিজেপি। সে দেশের পরিস্থিতি নিয়েও বারবার প্রশ্ন তোলা হয়েছে। চীনের অনুপ্রবেশের পাল্টা হিসেবে কঠোর বন্দোবস্তের কথা মুখে দাবি করেছেন মোদী মন্ত্রিসভার দিকপালরা। পাকিস্তানের ক্ষেত্রেও চিত্রটা অনেকটাই এক, কিন্তু আদতে পরিস্থিতি কি তা জলের মতো স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বার্তাটি। চীনের সঙ্গে চলতে থাকা টানাপোড়েন শেষ হওয়ার কথা জানিয়ে সে দেশের সফরে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কিন্তু পরিস্থিতি কি আদৌ করায়ত্ত হয়েছে? তখনই প্রশ্ন তোলে কূটনৈতিক মহল। প্রতিবেশীদের ওপর ছড়ি ঘোরানো নিয়ে মোদির আত্মপ্রচার যে আসলে ফাঁকা বুলি মাত্র তা সরাসরি সামনে এনে দিল বিদেশ মন্ত্রকের এই বার্তা। এক প্রকার এই সম্মানহানির পর মোদির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় গোটা দেশ। চীনের প্রতি বিদেশ মন্ত্রকের বার্তাতেই কি এর শেষ, নাকি আরও কোনো বড় পদক্ষেপ করা হবে? প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। লাদাখে চীনের দখলদারির দাবি, ভারতের বিদেশ মন্ত্রকের সেই দাবি স্বীকার। প্রতিবেশের প্রতি কঠোর মনোভাবের দাবি করে আসা মোদী সরকারের দাবি আসলে ঢক্কানিনাদ। সত্যি কি হয়েছিল এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক? প্রশ্ন উঠলেও উত্তর দেবে কারা? 27 ডিসেম্বর চীনের সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয়, দেশের উত্তর পশ্চিম ভাগে দুই নতুন প্রদেশ তৈরি হয়েছে, হিয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। দুই প্রদেশ পরিচালনা করা হবে হোতান শহর থেকে। চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও নতুন প্রদেশের অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয়েছে। চীনের দাবি করা এই দুই প্রদেশের মধ্যে পড়ছে লাদাখের কিছু অংশ। 2020 সালে এলএসি পার করে ভারতীয় ভূখণ্ডের লাদাখের বেশ কিছু এলাকায় অনুপ্রবেশের অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। 15 জুন গালওয়ানে চীনা ফৌজের হামলায় নিহত হন 20 জন ভারতীয় সেনা। পাল্টা হামলায় বেশ কিছু চীনা সেনারও প্রাণ যায়। দাবি করা হয় চীনের এলাকায় ঢুকে চীনা সেনাদের মেরে এসেছে ভারতীয় সেনা।
সার্জিক্যাল স্ট্রাইকের এই দাবি করে বারবার নিজের কোলে ঝোল টানার চেষ্টা করে মোদী সরকার, কিন্তু আদতে যে সেই দাবি অন্তঃসার শূন্য তার প্রমাণই মিলল চীনের ঘোষণায়। পাক সেনার সীমান্তে বারবার সক্রিয়তা বাড়াবার বিরোধিতায় বালাকোট এয়ার স্ট্রাইকের দাবি তোলে মোদী সরকার। 2019-এর 26শে ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে জৈশ-ই মোহাম্মদের একটি বড় জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে। মাত্র 8 মিনিটের এই হামলায় বেশ কয়েকজন জঙ্গি প্রশিক্ষক এবং আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়। একের পর এক প্রতিবেশীদের প্রতি কঠোর মনোভাবের তালিকা তৈরি করে মোদী সরকার এভাবেই প্রধানমন্ত্রীর শক্তিশালী পদক্ষেপের আত্মপ্রচার চালিয়ে যায়। কিন্তু সেই প্রচার যে আসলে ফাঁকা বুলি, ঢক্কানি নাদ তা প্রমাণ করে খোদ স্বরাষ্ট্রমন্ত্রকেই স্বীকার করল চীনের দখলদারির কথা। কলকাতা টিভি। লাদাখে চীনের জমি দখল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ কংগ্রেসের। সমাজ মাধ্যমে পোস্ট করে মোদীকে কটাক্ষ কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী বলেন ভারতে কোনো অনুপ্রবেশ ঘটেনি, যদিও কেন্দ্রীয় সরকারের এক আধিকারিকের বক্তব্য চীন ভারতের জমি দখল করেছে। শুধু তাই নয়, সেই জায়গাগুলোর নামও ঠিক করছে চীন। जो भारत की विदेश नीति है वो आपने जो सवाल पूछा शायद भूटान परफेक्चर पर पूछा है, अलावा उसके जो ब्रह्मपुत्रा पे एक डैम बनने की बात हो रही है, अलावा उसके भी कई उदाहरण हम लगातार देते आए हैं आपको कि कैसे भारत की विदेश नीति पिछले 10 साल में उसके नतीजे हम रोज 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 भुगत रहे हैं। वो अमेरिका हो, वो चीन हो, वो अगल बगल के और हमारे पड़ोसी देश हों, हर जगह से आपको वही उदाहरण मिलते हैं कि किस तरह की ढुलमुल विदेश नीति आपकी है। লাদাখে চীনের আগ্রাসন প্রশ্ন তুলছে তৃণমূল। ভারতীয় ভূখণ্ডে চীনের থাবা জবাব দিন মোদী। চীনের সঙ্গে কোনো চুক্তির কথা বলেছিলেন মোদী? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। শিয়ালদা আদালতে সিবিআই এর আবেদন খারিজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অতিরিক্ত সময় না দিল না আদালত। আরজি কর কাণ্ডে নতুন করে তদন্তের আবেদন জানায় নির্যাতিতার পরিবার। তদন্তের স্বার্থে আরো 90 দিন সময়ের আবেদন জানিয়েছিল সিবিআই। শনিবার সেই আবেদনই খারিজ করল আদালত। 9 আগস্ট থেকে 4 নভেম্বর এই দীর্ঘ সময় ধরে শুধুই বিচারের অপেক্ষা করেছেন আরজি করেন নির্যাতিতার বাবা মা। সময়ের সঙ্গে সিবিআই তদন্তে ভরসাও হারিয়েছেন। তাই মেয়ের ধর্ষণ ও খুনের বিচার চাইতে হাইকোর্টে নতুন করে তদন্তের আর্জি করেছিলেন নির্যাতিতার বাবা মা। তাতেও মেলেনি সুরাহা। এই আবহে শিয়ালদহ আদালতে আবারও নতুন করে তদন্তের আবেদন জানালো নির্যাতিতার পরিবার। গত বছর ডিসেম্বরে নতুন করে তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা বাবা। গত 24শে ডিসেম্বর নির্যাতিতার বাবার করা মামলায় কোনো হস্তক্ষেপ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের তরফে ট্রায়াল কোর্টের উপর ভরসাও রাখার কথা বলা হয়। এই আবহে ফের নতুন করে তদন্ত চেয়ে শিয়ালদহ আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবীর তরফে লিখিত আবেদন জানানো হলো। আমাদের অনেক কিছু মনে হয়েছে যে ওই দিকগুলো এখনো কোনো ইনভেস্টিগেটই হয়নি, সেই কোশ্চেনগুলো আমরা রেখেছি জাজের কাছে। আদালত সব শুনলেন, শুনে বললেন ঠিক আছে দেখবেন। মানে আজকে আর্গুমেন্ট শেষ হলো না কেন? মানে আরো সময় লাগবে? ওরা এখনো সময় দেয়নি, ওরা সময় চাইছিল। 5টা বেজে গেছে, এমনিতেই 5টার পরেও তো শুনলেন জজ, ওই জন্যই বন্ধ হয়ে আসতে হবে। তদন্তের স্বার্থে 90 দিন সময়ের আবেদন সিবিআই। আদালতে খারিজ সিবিআইয়ের আবেদন। এদিন শিয়ালদহ আদালতে আরো 90 দিন সময় চায় সিবিআই। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের স্বার্থে 90 দিন সময়ের আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখানেই তদন্তের গতি নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। আরো 3 মাস সময় পেলে এক্ষেত্রে দ্রুত বিচারের মূল দাবিও ব্যাহত হবে। যদিও সিবিআইয়ের আবেদনে সাড়া দিল না আদালত। আইনি প্রযুক্তিগত কারণে সিবিআইয়ের আবেদন খারিজ করেছে শিয়ালদহ কোর্ট। তো অনেকটা পার্টি হয়ে গেছে, হয়তো কিছুটা পার্ট ওনাদের বাকি আছে। সেই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর সিবিআই হয়তো এই আর্গুমেন্ট যেটা হয়েছে তার উপর কোনো রিপ্লাই দিতে পারে। ওনাদের রিপ্লাইয়ের পর আমাদের কাছে সুযোগ আসবে, আমরা আবার আমাদের তরফ থেকে এই আর্গুমেন্টে যেই পয়েন্ট উঠে আসছে
সেইগুলোর উপর আমরা বক্তব্য রাখতে পারি। এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও অনেকে জড়িত আছেন। অনেকে তদন্ত, এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। এই সবাই তদন্তের আওতায় আসবে। বৃহত্তর ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট সহ যে অভিযোগে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই, তার তদন্ত এখনো বাকি রয়েছে। তাই সময় চেয়ে সিবিআই আবেদন জানালেও তা খারিজ করেছে আদালত। নির্যাতিতার বাবা মায়ের আবেদনের সারা আদালতের। আগামী 8ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। কাছের লোককে মণ্ডল সভাপতি করা যাবে না। শনিবার এক সভায় কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল জেলা সভাপতিদের এই নির্দেশ দেন। এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষক বলেন, দেখতে হবে পুরনো দিনের বসে যাওয়া কর্মীদের আবার জেলা এবং মণ্ডল স্তরে ফিরিয়ে আনতে হবে। সল্ট লেকের এক হোটেলে এদিনের আয়োজিত সভায় বিজেপির 43টি সাংগঠনিক জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন। জাল পাসপোর্ট কাণ্ডে জালি প্রাক্তন সাব ইন্সপেক্টর, বনগাঁর কামারপুকুর থেকে গ্রেপ্তার আব্দুল হাই। পাসপোর্ট নিয়ে কড়াকড়ি শুরু প্রশাসনের। অবৈধ অনুপ্রবেশ ও কার্যকলাপ রুখতে ওই সিদ্ধান্ত প্রশাসনের। ভুয়ো পাসপোর্ট মামলায় গোটা রাজ্যে কড়াকড়ি প্রশাসনের। এবার শহরে জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী। বনগাঁর কামারপুকুর থেকে গ্রেফতার আব্দুল হাই। সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন অভিযুক্ত। লালবাজারের পাসপোর্ট বিভাগে কাজ করতেন তিনি। 1 বছর আগেই চাকরি থেকে অবসর গ্রহণ করেন। শুক্রবার লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ গ্রেফতার করে আব্দুলকে। জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয় বেশ কয়েকজন। তাদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো পাসপোর্ট উদ্ধার হয়। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। আগে পাসপোর্ট রিনিউ করতে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র ছাড়া কিছুই লাগতো না। তবে বর্তমানে আবেদনকারীর পুরাতন পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর তাতেই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বলে দাবি আবেদনকারীদের। প্রত্যেকটা জিনিসই নিচ্ছে এবং সেই সঙ্গে বাসিন্দার সার্টিফিকেট। আমি তো রেনু করতে এসেছি, রেনু করতে এসে এত কিছু নিচ্ছে। মানে আমার তো সব কিছু ঠিক আছে বলেই তো আমাকে পাসপোর্ট করে দিয়েছে, তারপরেও এখন রেনুয়াল করতে এত হয়রানি। তারপরে একটু কোনো জায়গা ভুল ত্রুটি থাকলে, নামের বানানের ভুল থাকলে মানুষকে এইভাবে হয়রানি কোর্টে এভিডেভিট থেকে শুরু করে দিনের পর দিন ঘোরাচ্ছে। এইভাবে করলে তো মানুষ হয়রানি পড়বে। লাগছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্টের জেরক্স, বাবা মায়ের ভোটার লিস্ট এবং মৃত্যু হলে মৃত্যু সার্টিফিকেট। এগুলো রিনিউ করতে আগে লাগতো না? না, আগে লাগতো না, এখন লাগছে। তারপর পুরনো দাদুর জমির দলিল, বাবার রেকর্ড ফেকর্ড, এই সমস্ত। যদিও অবৈধ অনুপ্রবেশ ও কার্যকলাপ রুখতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই কারণেই আবেদনকারীর যাবতীয় নথি যাচাই করে তবেই নতুন পাসপোর্ট ও পুনর্নবীকরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। কলকাতা টিভি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমির মাপজোক শুরু হতেই গেরো। প্রকল্পে জমি দিতে নারাজ দাসপুরের কৃষকেরা। শুরু হয়েছে আন্দোলন। নতুন করে খাল খননে জমি দেওয়া হবে না দাবি গ্রামবাসীদের। নতুন করে খাল হলে ডুবে যাবে চাষের জমি, বাড়িঘর। আতঙ্কে কাটাচ্ছেন কৃষকেরা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমি দিতে নারাজ দাসপুরের কৃষকরা। জমির মাপজোক শুরু হতেই আন্দোলনের ঝড়। নতুন করে খাল খননে জমি দেবে না তারা, এমনই দাবি তুলে আন্দোলনে সামিল গ্রামবাসীরা। ইতিমধ্যে একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন তারা। শুধু তাই নয়, লিফলেট ছড়িয়ে মিছিল সংগঠিত করা হয় চন্দনেশ্বর খাল খনন প্রতিবাদী কমিটির তরফে। আন্দোলনকারীদের দাবি, দাসপুর 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুরের চন্দনেশ্বর খাল থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত 6 কিলোমিটার নতুন করে খাল খনন করতে দেওয়া হবে না। কারণ এই খাল খনন করলে বর্ষার সময় 3 ফসলি চাষের জমির পাশাপাশি বহু বাড়িঘর জলের তলায় চলে যাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকা বর্ষার সময় জলের তলায় চলে যায়। ফুলে ফেঁপে ওঠে শিলাবতী, কাঁসাই, রূপনারায়ণ সহ একাধিক নদী। দাসপুর এলাকায় সেই জলের চাপ কমাতেই নতুন খাল কাটার সিদ্ধান্ত নেয় সেচ দফতর। এই খাল কাটতেই কয়েকশো হেক্টর জমি অধিগ্রহণের ভাবনা রাজ্য সরকারের। ইতিমধ্যে জমি জরিপের কাজও শুরু হয়েছে দাসপুরের বেশ কিছু এলাকায়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে দাসপুর, বৈকুণ্ঠপুর, চাঁদপুর, ঝুমঝুমি, হরিরামপুর, সুরতপুর সহ বেশ কিছু গ্রামের মানুষ।
এই চন্দ্রস্রোতে যে খাটাতে দেবনি, আমাদের সমতল জায়গা আমাদের ডুবে যাবে। এই খালটা যখন যাবে পার হয়ে যাবে, এই ধারে নদী এই ধারে নদী, মাঝখানে দিয়ে একটু এমনিতে বৃষ্টির জল তো বেড়াবার জায়গা থাকবে না, এবার নদীর কমবো, কোথাও যদি একটু হানাহানি ছিঁড়ে ছুটে যাচ্ছে তা আরও ফুলে উঠবে। এই চন্দ্রস্রোত খননটা আমরা চাইছি না, যাতে না হয়। আর এইটা হলে আমাদের খুব অসুবিধা হবে। অসুবিধার কারণ হচ্ছে যে যখন 3 মাস বর্ষা হয়, এই বর্ষাকালে 21টা মৌজার জল এসে আমাদের এই বিস্তীর্ণ এলাকাটাকে জলে ভরে যায়। এই জন্য এখন নদীটা হলে আর সেই জলটা বেরোতে পারবে না। ওই জন্য আমরা চাইছি আর এই যে খননটা যেমন না যাতে না হয়। আমাদের একটু সুবিধা হবে না, সর্বনাশই হবে আমাদের, কোনো উপকার হবে না। আমাদের একটা নদীকালে মানুষের কিছু উপকার দরকার, তো যেটা আমাদের 20টা গ্রামের কোনো উপকার হবে না, সবটার সাপ। যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশিস সুদাইদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝিয়ে বলা হবে। যারা এই জাতীয় দাবি করছেন তাদের বলবো যে তারা যেমন তাদের ছেলেদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন, আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। কারণ এই গভর্নমেন্ট কৃষক বন্ধুর গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষক দরদির গভর্নমেন্ট। পাল্টা শাসক দলকে খোঁচা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। রাজ্য সরকার, তৃণমূল সরকার দেখাবার চেষ্টা করছে যে কিছু মানুষ মাস্টার প্ল্যান করতে দিচ্ছে না, যার জন্য আমরা করতে পারছি না। আসলে সেটা নয়, নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য ভুলভাল প্ল্যানিং করছে, সঠিক প্ল্যানিং করা হয়নি। ঘাটালের সাংসদ পদে দাঁড়ানোর পর থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হন 3বারের সাংসদ দেব। একাধিকবার সংসদে মাস্টার প্ল্যান ইস্যু তুলে ধরলেও কেন্দ্রের তরফে মেলেনি কোনো সাহায্য। অভিযোগ শাসক দলের। 24-এর ভোটের আগে দেবের আবদার মেটাতে রাজ্য সরকারের তহবিল থেকেই সাংসদের স্বপ্ন পূরণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অবশেষে সেই কাজে গতি এলেও শুরুতেই কার্যত 20 মাও জলে চলে যেতে বসেছে ঘাটাল মাস্টার প্ল্যান, দাবি ওয়াকিবহাল মহলের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর প্রশাসন, জমি কেলেঙ্কারির পর্দা ফাঁস। হরিশ্চন্দ্রপুরে সেচ দপ্তরের 6 বিঘা জমি কোটি টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ। রেকর্ডের আবেদনের খতিয়ে দেখতেই সামনে এলো কেলেঙ্কারি। জমি বিক্রি নিয়ে জানি না সংশ্লিষ্ট দপ্তর। অসাধু চক্র নিয়ে উঠছে প্রশ্ন, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরই জমি কেলেঙ্কারির পর্দা ফাঁস। মালদার হরিশ্চন্দ্রপুরে সেচ দপ্তরের 6 বিঘা জমি বিক্রি হয়ে যাওয়ার খবর সামনে আসে। খাতায় কলমে দেখা যায় সরকারি সেচ দপ্তরের 6 বিঘা জমি প্রায় 1.5 কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে। হয়েছে রেজিস্ট্রিও। ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা সরেজমিনে যেতেই জমি কেলেঙ্কারির পর্দা ফাঁস। যদিও জমি যে বিক্রি হয়ে গেছে তা অবশ্য ঘুণাক্ষরেও টের পায়নি সেচ দপ্তর বলে দাবি করা হয়। আমরা এইটাতে কোনো তথ্যই জানতাম না। এই গতকাল বিকেলবেলায় জানতে পেরে তারপর বিল্ডার সাহেব আজকে ভেরিফিকেশন পাঠিয়েছে, সেটাই দেখা হলো। এই সম্পর্কটা আমাদের অফিসেরই যাবে। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন রাজ্য সরকারের সেচ দপ্তরের মহানন্দা এনভায়রনমেন্টের অন্তর্গত প্রায় 13 বিঘা জমি রয়েছে। সেখান থেকেই 6 বিঘা জমি দক্ষিণ 24 পরগনার বাসিন্দা দীপেন্দ্র মিশ্র হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাউয়ামারি গ্রামের সিরাজুল হকের কাছে প্রায় 1.5 কোটি টাকায় বিক্রি করেন। সেই জমির বাড়ির সার্টিফিকেটে আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর রয়েছে। সেই কাগজের ভিত্তিতে তুলসীহাটার সাব রেজিস্ট্রার অফিস সরকারি সেই জমি সিরাজুল হকের নামে রেজিস্ট্রি করে দেয়। সাব রেজিস্ট্রারের দাবি, আলিয়া ভট্টাচার্যের নামে থাকা ওই সম্পত্তির কাগজে আদালতের ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ছিল। জায়গাটা কিন্তু এখনো আলিয়া ভট্টাচার্যের নামে আছে, মিস আলিয়া ভট্টাচার্য, মিসেস আলিয়া ভট্টাচার্য। জেনার আবার হচ্ছে ওয়ারিশ সূত্রে কেউ বিক্রি করছেন এবং সেই ওয়ারিশ সার্টিফিকেটটা আমাদের হাতে কিন্তু আছে। ওয়ারিশ সার্টিফিকেটটা দিয়েছে আলিপুর কোর্ট থেকে লোয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আলিপুর। তো আমরা এই কাগজের বলে কিন্তু রেজিস্ট্রি করতে পারি। এরপর সিরাজুল হক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে রেকর্ডের জন্য আবেদন করলে বেশ কিছু কারণে সন্দেহ দানা বাঁধে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের মনে। সরেজমিনে খতিয়ে দেখতে জমি জরিপও করেন তারা। এরপরই কার্যত চক্ষু চরক গাছ, বাতিল করা হয় রেকর্ডের আবেদনও। দলিলে হিয়ারিং নিতে গিয়ে আমার বাড়ির সার্টিফিকেটে একটু সন্দেহ হয় বলে এনকোয়ারি দিই। এনকোয়ারিতে এবং আমরা জানতে পারি যে এটা গভর্নমেন্ট ল্যান্ড, মহানন্দা এনভায়রনমেন্টের।
দক্ষিণ 24 পরগনার এক ব্যক্তির কাছ থেকে ওই জমি কেনেন সিরাজুল হক। সঠিক নথিপত্র দেখেই জমি কেনা হয়েছিল, দাবি সিরাজুলের। ওখানে তো উনি রেজিস্ট্রার গেছিলেন সঙ্গে কলকাতা, দেখেছে, দেখিয়ে ক্রেতা বিক্রেতার দোনো সবকে এক জায়গায় দেখে রেজিস্ট্রি ও লিখেছে, রেজিস্ট্রি করেছে। কে বললো মহানন্দা জায়গা, এখন বলছে মহানন্দা জায়গা। ওই জায়গা রেকর্ড করতে গিয়েছি, রেকর্ড একটা করে দিয়েছে আমাকে, একটা জনের নামে রেকর্ড বাকি আছে, বললো সে করে দিব। মহানন্দা কি করে হয়? মহানন্দার নামে কাগজপত্র নিয়ে যাবে, তবে আমরা হাইকোর্ট যাব তো। সমগ্র ঘটনার সামনে আসার পর তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। আজকে সরকারি যত জমি রদবদল হচ্ছে সম্পূর্ণ তৃণমূল নেতাদের মদতে হচ্ছে এবং তার সঙ্গে সরকারি অফিসাররা জড়িত আছে। আজকে একটা সরকারি জমি কিভাবে রেজিস্ট্রি হয়, যখন রেজিস্ট্রি হয়ে গেল তখন বেলার সাহেব ধরলেন ওটা সরকারি জমি। আজকে ইতিপূর্বে আপনারা জানতে পারছেন মহানন্দা বাঁধের প্রচুর জায়গা রাতের অন্ধকারে শাসক দলের মদতে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, দুতলা পাকা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, প্রশাসন নীরব আছে। সাফাই তৃণমূলের। মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন যে যেসব সরকারি জায়গা দখলে আছে সেই সব দখল মুক্ত করতে হবে এবং এটা ডেডলাইনও বেঁধে দিয়েছেন। এটাও বোঝা যাচ্ছে যে আমাদের প্রশাসন কতটা সক্রিয়, যার জন্য এইসব দুর্নীতি সামনে আসছে। কিভাবে হরিশ্চন্দ্রপুর এলাকার সরকারি জমি দক্ষিণ 24 পরগনার এক ব্যক্তি বিক্রি করতে পারলো, তবে কি বড় কোনো চক্র রয়েছে এর পেছনে, উঠেছে প্রশ্ন। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় প্রশাসন। রুহুল আমিনের রিপোর্ট, কলকাতা টিভি। এবার খোদ শিক্ষকের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ। আতঙ্কে হোস্টেল ছাড়তে বাধ্য মাধ্যমিক পরীক্ষার্থী। কেটে গিয়েছে 30 দিন, এখনো নিখোঁজ সেই ছাত্র। জীবিত অবস্থায় ছেলে ফিরে না এলে আত্মহত্যার হুমকি ছাত্রের বাবা মায়ের। ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে আল আমিন মিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পড়ুয়াকে হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। বাধ্য হয়ে হোস্টেল ছাড়ে পড়ুয়া। ছাত্রের খোঁজে এলাকা জুড়ে পোস্টার। নিখোঁজ হওয়ার পরে মিলল ছাত্রের লেখা 4টি চিঠি। চিঠিতে লেখা, স্যার আমি বাঁচতে চাই না, আমাকে ক্ষমা করবেন। বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রামের 16 মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মণ্ডল পড়াশোনার সুবাদে হাওড়া আল আমিন মিশনের হোস্টেলে পড়াশোনা করত। 2025-এ মাধ্যমিক দেবে সে। পরিবার সূত্রে খবর, 2024-এর 6 ডিসেম্বর হঠাৎই হোটেল ছেড়ে বেরিয়ে যায় সে। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে। মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ দায়ের করে উদয়নারায়ণপুর থানায়। দুটো মাস্টার, বিশেষ করে দুটো মাস্টারের ওপর, কারণ তারা আমার ছেলে চলে যাওয়ার আগে যে চিঠি লিখে গিয়েছে সেই চিঠিতে পরিষ্কার লিখে গিয়েছে সজিবুল এবং ফিরোজ স্যারের বিরুদ্ধে। তারা শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে তাকে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করেছে। কারণ এবং সে লিখেই গিয়েছে যে স্যার আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আজ আকাশ 29 দিন হয়ে গেল, 6 ডিসেম্বর আমার ছেলে ওখান থেকে চলে গেছে, আজ পর্যন্ত তার খোঁজ পাইনি। 21শে ডিসেম্বরও আব্বাসের 2 সহপাঠী হোস্টেল ছেড়ে চলে যায়। 24 ঘন্টা পরে প্রশাসন তাদের কলকাতার এসপ্ল্যানেড থেকে উদ্ধার করে, কিন্তু 30 দিন পেরোলেও খোঁজ মেলেনি আব্বাসের। ঘটনার কয়েকদিন বাদে আব্বাসের হাতে লেখা 4টি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেখানে 2 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে সে। বলেছে, স্যার আমি বাঁচতে চাই না, আমাকে ক্ষমা করবেন। ছেলে অত্যাচারের কথা একদিন বলেছে আমার, আমি বললাম মাধ্যমিকটা দিয়ে নাও, তারপরে অন্য জায়গায় তুলে দেবো তোমার। এর ভিতরে আবার ছেলের কত অত্যাচার। আমার ছেলে খুব কোনো কথা বলতেই চায় না খুব একটা, খুব মারধর করেছে। সে সিসিটিভিতে সেটা কেটে দিয়েছে, সেটা দেখা যাচ্ছে না। 6 ডিসেম্বর সন্ধে হোস্টেল থেকে বাইরে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দিয়েছে। 2 শিক্ষক সজিবুল ও ফিরোজের বিরুদ্ধে লেখা চিঠি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নড়ে চড়ে বসেছে পরিবারের লোকজনরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।